আর এদিকে আজ দিল্লির যন্তর মন্তরের ধর্ণা চাকরিহারাদের একাংশের। কলকাতার এদিকে ওয়াই চ্যানেলেও অবস্থান, বিক্ষোভ চাকরিহারাদের। সুপ্রিম রায় প্রায় 26,000 চাকরিহারা। গতকাল আপনারা দেখেছিলেন সন্ধ্যাতেই যে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে নেমেছিলেন এবং ঠিক এই জায়গায় চাকরিহারারা আজকে দিল্লিতেও বিক্ষোভ দেখাবেন। ইতিমধ্যে তারা পৌঁছেও গিয়েছেন। আজ যন্তর মন্তরে তাদের ধর্ণা রয়েছে। এবার তিনি ওয়াই চ্যানেলের ছবিটা দেখবো এবং জানবারও চেষ্টা করব। সরাসরি রেশমির কাছে চলে যাই। রেশমি, খুব স্বাভাবিকভাবে দিল্লিতে ধর্ণা কর্মসূচি যন্তর মন্তরে এবং আরও কিছু চাকরিহারা যারা এই মুহূর্তে ওয়াই চ্যানেলেও রয়েছেন, কয়েকদিন ধরে লাগাতার সেই অবস্থান তারা চালাচ্ছেন। কি বলছেন তারা? মূলত আজকে দিল্লিতে কোন দাবিটা তারা তুলে ধরবেন? দেখো, আজকে দিল্লির যন্তর মন্তরে যেমন চাকরিহারারা ধর্ণা দেবেন, তাদেরই আরেকাংশ ওয়াই চ্যানেলে এই ধর্ণা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এবং আগামী 22 তারিখে রাজ্যপালের সঙ্গে তাদের দেখা করার কর্মসূচি রয়েছে। রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন জমা দেবেন এবং তারা দিল্লি পৌঁছেছেন। চাকরি প্রার্থীদের আরেকাংশ তারা জানিয়েছেন ইতিমধ্যে তারা চেষ্টা করবেন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার এবং তাদের যে বঞ্চনার কথা সেই বঞ্চনার কথা তুলে ধরার। চাকরিহারা যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে দিল্লির যন্তর মন্তরে আপনাদের এক প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে, সেখানে আর কি কি কর্মসূচি রয়েছে? সেখানে ধর্ণা অবস্থান হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা খবর পেয়েছি যে দিল্লির যে টিচার্স অ্যাসোসিয়েশন আছে তারা আমাদেরকে সলিডারিটি জানিয়েছেন, অর্থাৎ তারা আমাদের পাশে আছেন। এটা ওনাদের তরফ থেকে জানানো হয়েছে। ওনারা হয়তো আজকে থাকবেন ওনাদের সঙ্গে। এটা একটা খুব ভালো খবর আমাদের জন্য। আর কাল রাত থেকেই দেখেছি ন্যাশনাল নিউজে। আর আরেকটি বিষয় রয়েছে যে ইতিমধ্যে এসএসসির তরফ থেকে একটি তালিকা পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরে। সেই তালিকা নিয়ে কি তোমরা খুশি? মনে করো এর ফলে যোগ্য এবং অযোগ্য বিভাজন করা সম্ভব হবে? দেখুন, তালিকাটা তো আমরা এখনো চোখে দেখিনি। তালিকা একটা গেছে, এটা খবরে শোনা যাচ্ছে, আমরা শুনছি বিভিন্নভাবে, কিন্তু তালিকাটা চোখে দেখতে পারিনি। আমরা যেটা দাবি করেছিলাম যে তালিকা যোগ্য এবং অযোগ্য করে দিতে হবে, যোগ্যদের যে তালিকা সেটাকে সার্টিফাই করতে হবে, এটা আমাদের দাবি ছিল। এবার ওনারা কীভাবে করেছেন না করেছেন আমরা চোখে না দেখে তো বুঝতে পারছি না। ওটা যতক্ষণ না দেখছি কোনো কমেন্ট করতে পারছি না। 21 তারিখে একটা সময়সীমা দিয়েছিলেন আপনারা? হ্যাঁ দিয়েছি, ওটা আলাদা, ওটা ওএমআরের জন্য। 22 লক্ষ যে যোগ্য অযোগ্য লিস্ট তো বলাই হয়েছে 21, আর ওএমআরের জন্য স্পেশালি মানে একটা ওই সময়টা ধরে মানে বেঁধে দেওয়া হয়েছিল। তো সেখানে ওনাদের যেটা বক্তব্য, দুটো জিনিসই মানে এই লিস্টটা এবং ওএমআর সবই ওই 20 20 এরকম দেবে। তো এই লিস্টের খবরটা আমরা এর মধ্যে পেয়েছি, ওএমআরটা এখনও পাইনি। এখন আমরা 20 21 মানে 22 তারিখ আমরা দেখবো যে কী করছেন ওনারা। তারপর 22 তারিখের পর আমরা বলবো যে আমরা কী করতে চলেছি। তোমরা আরও ধারাবাহিকভাবে আরও কর্মসূচি ঘোষণা করো? দেখুন, আমরা তো সবাই এখন আমাদের কোনো কাজ নেই, সত্যি কথা বলতে আমাদের কাজ নেই। আমাদের তো চাকরি হারা করেই দিয়েছে। এখন আমাদের কর্মসূচি করব এবং যতক্ষণ না ফিরে আসছি, ন্যায় বিচার পাচ্ছি। দেখুন, সোজা কথা, সুপ্রিম কোর্টে সিবিআই যে লিস্ট জমা করেছে সেখানে ক্লিয়ারলি বলা আছে কারা যোগ্য কারা অযোগ্য। তাহলে আমাদের কথা হচ্ছে যে যারা অযোগ্য তাদেরকে বেতনও ফেরত দিতে বলা হলো, আবার যারা আমরা অথচ আমাদেরকে বেতন ফেরত দিতে বলা হলো, অথচ পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হলো। এইটা আমাদের কাছে কিছুই মানে বুঝতে পারছি না আমরা। আরেকটি বিষয় রয়েছে, তোমরা বলছো রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপালের কাছে কি কি দাবি নিয়ে যাবে? রাজ্যপালের কাছে আমাদের যে রায়টা হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার জন্য যোগ্যদেরও বলি দিয়ে দেওয়া হয়েছে, তাদেরও চাকরি চলে গেছে, তারা আজকে পথের ভিখিরি হয়েছে। ঠিক আছে, তো এই যে আমরা যে যোগ্য, সিবিআইয়ের তালিকা অনুযায়ী আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছি, তাদের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার চেয়েই আমরা যাব। আমরা আমাদের স্কুলে ফিরে যেতে পারি, যাতে আমরা আমাদের চাকরি আমাদের জীবন জীবিকা ফিরে পাই, যাতে এই সমস্ত দাবি নিয়েই আমরা যাব। যোগ্যদের পুনর্বহাল, সসম্মানে সবেতনে তাদের আদরের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যাওয়া। তো এই বঞ্চিত হচ্ছে উভয় পক্ষই, ছাত্রছাত্রীরাও বঞ্চিত হচ্ছে, আজকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দও বঞ্চিত হচ্ছে। এই নির্দিষ্ট দাবি নিয়েই আমরা সকলের কাছে যাব এবং রাজ্যপালের কাছেও আমরা একই দাবি। দিনের পর দিন তোমরা এইভাবে পথে বসে রয়েছো, রাজপথে ধর্ণা দিচ্ছ, এসএসসির তরফ থেকে তোমাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে? এবং আগামীকাল একটি পিটিশন দাখিল করার কথা রয়েছে, সেই নিয়ে তোমাদের কি বক্তব্য? এসএসসির পক্ষ থেকে আলাদাভাবে আর কোনো যোগাযোগ করা হয়নি। আমরা যেদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলাম সেদিন এসএসসির চেয়ারম্যান ছিলেন। তো আমরা সেখানে আমাদের স্পষ্ট দাবি জানিয়েছিলাম মিরর ইমেজের প্রকাশ করার কথা, এবং এই যে যোগ্য অযোগ্য লিস্ট যেটা দিতে হবে, যোগ্যদের লিস্টটা অবশ্যই সার্টিফাই করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। তার জন্য তারা মোটামুটি 21 তারিখ সময় বেঁধে দিয়েছেন, যে 21 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি হয়েছি। হ্যাঁ,
পিটিশন নয়, এমএ। হ্যাঁ, আগামীকাল পিটিশন দাখিল করার কথা নয়, ওটা দাখিল অলরেডি করা হয়ে গেছে। এমএ মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেখানে ওরা দাবি করেছেন যে যতদিন পর্যন্ত না ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট হয়েছে ততদিন পর্যন্ত যারা আছেন শিক্ষার স্বার্থে, শিক্ষা ব্যবস্থার স্বার্থে যেন তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হয় ওই বেতনেই। অর্থাৎ যাদের চাকরি গেছে তারা যেন যতদিন না নতুন সিলেকশন প্রসেস হচ্ছে ততদিন পর্যন্ত তারা যেন ওই চাকরিটা করে যেতে পারেন এবং সবেতনে করে যেতে পারেন, এইটাই দাবি করা হয়েছে। সেটা অ্যাকসেপ্টও হয়েছে। আগামীকাল 17 তারিখে ওইটা উঠবে। এটা অনেক আগেই অ্যাপ্লাই করা হয়েছিল। আচ্ছা, এটা নিয়ে কি আশাবাদী আপনারা? দেখুন, এটাতে আমাদের আশাবাদী হওয়ার কিছু নেই, কারণ ওটা একটা সাময়িক সমস্যার সমাধান। আমরা এরকম কোনো সমস্যার সমাধান চাইছি না। আমি 2 মাস মাইনে নিয়ে করবো কি? আমার যদি পরবর্তীকালে রিভিউ পিটিশনে আমি হেরে যাই বা সরকার যদি সেভাবে সদিচ্ছা না দেখায়, তাহলে আমার এই 2 মাসের মাইনে নিয়ে আমি করবোটা কি? আমার এটা ফ্যাক্টর না। তো এমএতে কী হলো আমাদের কাছে সত্যিই কিছু এসে যায় না, সরকারের এসে যেতে পারে, আমাদের ক্ষেত্রে এমএটা কোনো ফ্যাক্টর না। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল এই শিক্ষাবর্ষের জন্য অন্তত আপনাদেরকে বহাল রাখতে, যাতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনের সমস্যা হচ্ছে। ওইটা প্রথমে এই শিক্ষাবর্ষ অথবা সিলেকশন প্রসেস হুইচ এভার ইজ আর্লিয়ার বলা হয়েছিল। পরবর্তীকালে সেটা রেকটিফিকেশন হয়ে ওই যে 1 বছরের যে ব্যাপারটা ছিল, সেশনটা ছিল, সেটা আর নেই। যখন জমা করেছে তখন শুধুমাত্র ফ্রেশ সিলেকশন প্রসেস যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে এই কথাটা বলা হচ্ছে। আপনারা কি ফ্রেশ সিলেকশন প্রসেস বা নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি? দেখুন, ওএমআরকে যেখানে ভ্যালিডিটি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট নিজে দিয়েছে, অর্থাৎ যে ওএমআরকে ভিত্তি করে অযোগ্য বাছাই করা গেছে, যে ওএমআরকে ভিত্তি করে অযোগ্যদেরকে বেতন ফেরত দিতে বলা হচ্ছে, তাহলে সেই ওএমআরটা নিশ্চয়ই ভ্যালিড। তাহলে সেই ওএমআরটা যদি ভ্যালিড হয় তাহলে আমরা ভ্যালিড, আমাদের ওএমআরটা ভ্যালিড। তাহলে ওই ওএমআরের উপর ভিত্তি করেই তাহলে রিপ্যানেলিং সম্ভব। অর্থাৎ আমাদের যে 7,000 বা 6,000 পরীক্ষা দিতে রাজি? দেখুন, আমরা তো পরীক্ষা দিয়ে আছি, আমাদের তো ওএমআর সুপ্রিম কোর্টই বলছে ভ্যালিড। আমরা তো দেখুন, আমরা তো এইগুলোই খেলাটা বুঝতে পারছি না যে কোন দিকে কী চলছে। কারণ ওএমআর, যে ওএমআরকে ভ্যালিড বলা হচ্ছে, যে ওএমআর ভিত্তিতে অযোগ্যদেরকে বাদ দেওয়া হচ্ছে, সেই ওএমআরের ভিত্তিতে যোগ্যদেরকে কেন নিয়োগ করা যাচ্ছে না? আপনারা কি পরীক্ষায় বসতে রাজি? না না, পরীক্ষায় বসার কোনো প্রশ্নই আসে না। কারণ 7 বছর আগে, 7 বছর ধরে আমরা 6-7 বছর ধরে চাকরি করছি। আমরা 2016-য় কিন্তু পরীক্ষায় বসেছিলাম। আমরা সেই যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে কেউ বিএসসি, বিএ, এমএ, এমএসসি, বিএড করে কিন্তু প্রত্যেকে আমরা চাকরিতে বসেছিলাম। আমরা পরীক্ষার সমস্ত স্তর অতিক্রম করে চাকরিতে নিয়োগ পত্র পেয়েছি। ফলে সেই পরীক্ষা বারবার দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। আজকে যদি আমাদের বারবার পরীক্ষা দিতে হয় একই চাকরির জন্য, তাহলে আমি এই প্রশ্ন সবার কাছে রাখছি, তাহলে কিন্তু প্রত্যেকটা চাকরি যারা করছেন, যে যে ক্ষেত্রে রয়েছেন, তাদের সবাইকে পরীক্ষা দিয়ে আবার তাদের যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ দাবি মুহূর্তে রেশমি আমরা শুনলাম, খুব তাৎপর্যপূর্ণ জায়গা। তারা আবারও প্রশ্ন তুললেন ঠিক এই জায়গায় যে কি হলো ঠিক বুঝতে পারছি না আমরা, ঠিক এই জায়গাতেই বড় প্রশ্নটা রাখছেন তারা। ধন্যবাদ রেশমি আপাতত।